Hello students, welcome to ChemDoubt family, a place for your chemistry problem, যেখানে তোমাদের কেমিস্ট্রি রিগার্ডিং সব রকম ডাউট ক্লিয়ার করা হবে। আজকের ক্লাসে উচ্চ মাধ্যমিকের WBT এর কোশ্চেন পেপার পার্ট বাই পার্ট সলভ করা হবে। চলো শুরু করা যাক। WBT এ মডেল কোশ্চেন পেপার 7 এর পার্টের অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক পার্টটা করা হচ্ছে। দেখো, একের এ নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন? সাধারণত জিঙ্ক অক্সাইডের কেলাসে জিঙ্ক 2+ O2 2- এইভাবে করে পুরো আয়নীয় কেলাসটা তৈরি হয়। ওদের জিঙ্ক অক্সাইড থেকে একটা O2 2- তার নিজস্ব স্থান পরিত্যাগ করে যদি কেলাস থেকে বেরিয়ে আসে, তাহলে কি করে O2 2- বেরিয়ে আসার সময় নিজের দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে চলে আসে। তাহলে কি O2 গ্যাস হয়ে বেরিয়ে যায়, আর ওর দুটো ইলেকট্রন ওর আন্তঃস্থানিক জায়গাগুলোতে গিয়ে দুটো ইলেকট্রন বসে যায়। তাহলে কি ওদের চার্জটা নিউট্রাল হয়ে যায়। তার ফলে আমাদের এই ইলেকট্রনগুলো যেই স্থানগুলোতে গিয়ে বসে, ওই স্থানগুলোতে যে ট্র্যাপড হয়ে যায়, এই সেন্টারগুলোকে বলে এফ সেন্টার বা বর্ণবিন্দু। এই ট্র্যাপড হয়ে যাওয়া ইলেকট্রনগুলোর কি আমরা সাধারণত জানি দুটো স্টেট রয়েছে, একটা গ্রাউন্ড স্টেট, একটা হায়ার এক্সাইটেড স্টেট। যখন বাইরে থেকে আমাদের শক্তি দেওয়া হয় ওটা এক্সাইটেড স্টেটে যায়, যখন আবার শক্তিটা বিকিরণ করেও যদি গ্রাউন্ড স্টেটে ফিরে আসে তখন আমরা কি শক্তি বিকিরণ হয়, ওই শক্তির কমপ্লিমেন্টারি কালারটা আমাদের ওই কালারটা আমরা দেখতে পাই। তাহলে ওই জন্যই আমাদের এই জিঙ্ক অক্সাইড কিন্তু উত্তপ্ত করলেই হবে হলুদ বর্ণ হবে। এটা একটা নন স্টয়চিওমেট্রিক মেটাল এক্সেস ডিফেক্ট। ঠিক, তাহলে এটা কিসের জন্য হয়? এফ সেন্টারের জন্য হয়। তারপরে দেখো বলেছে কি টিন্ডাল ক্রিয়া কি? টিন্ডাল ক্রিয়া সাধারণত তোমার কলয়েডের মধ্যে দিয়ে আলোকরশ্মি পাঠালে কলয়েড কণা দ্বারা কি আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটে, পাশ থেকে দেখা যায় এই বিচ্ছুরণটা। এই ঘটনাটাকেই সাধারণত টিন্ডাল এফেক্ট বলে। টিন্ডাল এফেক্টকে কাজে লাগিয়ে ওর ব্যবহার বলেছে, ওর ব্যবহারিক প্রয়োগ আমরা কি প্রকৃত দ্রবণ ও কলয়েডের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারি। প্রকৃত দ্রবণে টিন্ডাল এফেক্ট দেখা যায় না, কলয়েডে কিন্তু দেখা যায়। ঠিক, তারপরে দেখো কি বলেছে যে Ag+ না অথবা সাদা সদ্য অদক্ষিপ্ত ফেরিক হাইড্রক্সাইডের মধ্যে অল্প পরিমাণ FeCl3 দিলে কি ঘটে? দেখো, ফেরিক হাইড্রক্সাইডের মধ্যে তুমি যদি FeCl3 দাও, FeCl3 Fe3+টা এটা কি হবে, এর মধ্যে বর্ণাত্মকভাবে অধিশোষণ হবে, মানে এটার মধ্যে শোষিত হয়ে যাবে। অধিশোষিত হওয়ার পরে এই ধরনের একটা সল তৈরি করবে, যেটা কিনা একটা কলয়েড তৈরি হবে। এই ঘটনাটাকেই বলে অপলয়ন। আজকের ভিডিওতেই আমাদের এটার বিস্তারিত আলোচনা আছে, দেখো ভিডিওটা পুরোটা, তাহলে এটা বুঝতে পারবে। দেখো, তারপর কি বলেছে, আমাদের একটা সেল দেওয়া আছে Ag+ প্লাস Fe2+ থেকে Ag অ্যান্ড Fe3+, এবং এদের সেল পোটেনশিয়ালগুলো দেওয়া আছে। দেখো, সেল পোটেনশিয়ালগুলো দেওয়া আছে। এবার দেখো, সাধারণত কি হয়, ই নট সেল বা E0 সেলটা সবসময় কি হয়, ক্যাথোড মাইনাস অ্যানোড বা বিজারণ বিভব মাইনাস জারণ, যার জারণ হয়। দেখো, এখানে বিজারণ কার হচ্ছে, Ag+ থেকে Ag, এটা বিজারণ হচ্ছে 2+ থেকে 3+, এটা জারণ হচ্ছে। তার মানে এটাই আমাদের ক্যাথোড হবে। দেখো, তার ক্যাথোডে কি আছে, যা বিজারণ বিভবটা 0.80, আর অ্যানোডে যে আছে তার কি, এটা বিজারণ বিভব, তার মানে সেটা কি মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো, মাইনাস করে আমরা কত এসছে, +0.03 ভোল্ট। দেখো, E0 সেল যদি ধনাত্মক হয় তাহলে ওটা স্বতঃস্ফূর্ত হয়। কেন স্বতঃস্ফূর্ত হয়? কারণ ΔG0 আমাদের কি হয়, ΔG0 -NF E0 সেল বা -NF E0 সেল। তার মানে কি এটা ঋণাত্মক হবে, আর ΔG টা ঋণাত্মক হলেই ওটা কি স্বতঃস্ফূর্ত হবে। দেখো, তারপরে বিক্রিয়াটা কি বলেছে, যে আমার 75% কমপ্লিট হয়েছে। দেখো, 75% মানে 3/4 কমপ্লিট আমরা বলতে পারি, কারণ পুরোটা যদি 4 হয় তার 3/4 কমপ্লিট, মানে 75% কমপ্লিট হয়েছে। দেখো, আমরা জানি যে কোনো প্রথম টার্ম বিক্রিয়ার জন্য আমরা K = 1/T ln A0/A এভাবে লিখতে পারি। তাহলে টি যখন 75% মানে 75% কমপ্লিট হয়ে গেছে, তাহলে কতটা এ বাকি রয়েছে, এই A0টা কি যতটা নিয়ে স্টার্ট করেছিলাম, আর এটা কি আমাদের যতটা এ ওই মোমেন্টটা বাকি আছে, তাহলে কতটা বাকি রয়েছে, 25%। তাহলে 25/100, তাহলে দেখো এর থেকে কত আসে, A0/4। তাহলে এটা বসিয়ে দেখো আমরা কি আনতে পারি, 4-এর জায়গায় আমরা লিখতে পারি 2²। তাহলে 2² লগটা আগে চলে আসবে 2 ln 2/K। তাহলে দেখো, ln 2/K এটাই কিন্তু আমাদের টি হাফ, যেটা কি 0.693/K যার মান। তাহলে এটাই তো আমাদের ফার্স্ট অর্ডার রিয়াকশনের টি হাফ। তাহলে আমাদের এটা যদি ডাইরেক্ট তোমরা মনে রাখতে পারো, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে T3/4 = 2 × T হাফ, তাহলেই কিন্তু দেখো মানে অঙ্কটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। T3/4 এর মান কত দেওয়া আছে, 1 ঘন্টা, তার মানে কি 60 মিনিট। তাহলে আমরা লিখতে পারি যে এটা আমাদের কত হয়ে যাবে, টি হাফটা হয়ে যাবে আমাদের 30 মিনিট।
তারপরে দেখো কি বলেছে যে জল বিকর্ষী আর জলাকর্ষী কলয়েডের মধ্যে পার্থক্য। সাধারণত এটা আসলে কি আমাদের দ্রাবক আকর্ষী আর দ্রাবক বিকর্ষী, এই দ্রাবকটা যদি জল হয়ে যায় তাহলে সেটা জল আকর্ষী আর জল বিকর্ষী কলয়েড হয়ে যাবে, মানে সেটা হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক হয়ে যাবে। তো দ্রাবক আকর্ষী দ্রাবক বিকর্ষী আমরা পড়েছি, তবে এই জলাকর্ষীটা পড়ছি একই ধরনের পার্থক্য হবে। দেখো এটা সবসময় কি হবে, জল দ্বারা সংযোজিত হয়ে থাকবে জলাকর্ষী, কিন্তু এটা জল দ্বারা সংযোজিত হবে না, এই জন্যই এটা জল বিকর্ষী। এটা কি স্থায়ী ও পরাবর্ত প্রকৃতির মানে কলয়েডটা হয়, তার মানে এটাকে কিন্তু তুমি স্টেবল করতে পারবে, এটা কি আবার কলয়েড থেকে তঞ্চিত করার পরে আবার কলয়েডে পরিণত করা যায়। আর এটা কিন্তু কম স্থায়ী হয় এবং অপরাবর্তিত প্রকৃতির হয়, মানে একবার তুমি তঞ্চিত করে দিলে এটাকে কিন্তু আবার ফেরত কলয়েডে নিয়ে আসাটা কিন্তু অতটা সহজ নয়। ঠিক, তারপরে দেখো কি বলেছে যে আমাদের নিম্নলিখিত যৌগগুলোর মধ্যে কোনটি বলয় পরীক্ষায় সাড়া দেয়, মানে কার্বন মনোক্সাইড আর এনও। সাধারণত আমাদের নাইট্রেট মূলকের শনাক্তকরণে বলয় পরীক্ষাটা ব্যবহার করা হয়, সেখানে আমাদের নাইট্রেটটা এনোতে কনভার্ট হয়ে যায় এবং সেটা বলয় পরীক্ষায় সাড়া দেয়। দেখো বলয় পরীক্ষায় যে ব্রাউন রিংটা তৈরি হয় সেই রিংটা এই যৌগটার জন্য তৈরি হয়। ঠিক, তারপরে দেখো কি বলেছে যে আমাদের হ্যালোজেন মৌলগুলো তাদের জারণ ধর্মের ক্রম অনুসারে সাজাও। দেখো হ্যালোজেন মৌলগুলো জারণ ধর্মের ক্রম অনুসারে সাজালে এইরকম হয়। এই রকমটা হওয়ার কারণ হলো আমাদের দেখো সবচেয়ে বেশি ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তার মানে ফ্লুরিন সবচেয়ে বেশি ইলেকট্রন নিজের দিকে টানবে, আর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটাই তো জারণ মানে বিজারণ প্রবণতা, আর যার যত বিজারণ প্রবণতা বেশি হয় তার তত জারণ ক্ষমতা বাড়ে, সে তত অন্যকে জারিত করতে পারে। তাহলে কি আমাদের ফ্লুরিন সবচেয়ে বেশি জারক পদার্থ হবে, আর সবচেয়ে কম এর জারণ ধর্মকার আয়োডিনের। ঠিক, তারপরে দেখো অ্যামোনিয়ার দ্রবণে কপার সালফেট দ্রবীভূত হয় কেন, কারণ দেখো অ্যামোনিয়ার দ্রবণে কপার সালফেট যদি দাও, কপার সালফেটটা এই ধরনের একটা জটিল যৌগ তৈরি করে দেয় যার মধ্যে কপার অ্যামোনিয়েট এই ধরনের কমপ্লেক্স। দেখো তার মানে এটা বাইরে সালফেট আছে, মানে কি SO4 2-, এটা +2, তার মানে কি আমাদের এই জটিল যৌগটা কি আয়নীয় প্রকৃতির হয়, ক্যাটায়নিক জটিল যৌগ আর অ্যানায়নিক কাউন্টার পার্ট রয়েছে, তাই জন্য এটা কি হয়ে যাবে, আমাদের কপার সালফেট দ্রবণটা অ্যামোনিয়ায় দ্রবীভূত হয়ে যাবে। ঠিক, 2-এর A নম্বরের 1 নম্বর কোশ্চেন বলেছে দেখো দুটি প্রধান শর্ত উল্লেখ করো যেগুলি কি একটা ধাতব আয়ন দ্বারা জটিল যৌগ গঠনে সহায়ক হবে। সাধারণত যে সকল ধাতুগুলো জটিল যৌগ করে তাদের সাইজ ছোট হয়, তার জন্য তাদের কি চার্জ ডেনসিটি বা আধান ঘনত্ব কি অনেকটাই বেশি হয়, এটা একটা পয়েন্ট। আর একটা কি, ওদের কি ভ্যাকেন্ট বা ফাঁকা ডি কক্ষক থাকতে হবে যেখানে কি ওরা লিগ্যান্ড থেকে আসা ইলেকট্রনগুলোকে গ্রহণ করতে পারবে, তার মানে কি অসম্পূর্ণ ডি অরবিটাল থাকতে হবে বা ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। তারপরে দেখো তারপরের কোশ্চেনটা বলেছে একটা কোঅর্ডিনেশন যোগের উদাহরণ দাও যেটি কিনা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। এটা খুব প্রচলিত সিসপ্ল্যাটিন। এটা সিসপ্ল্যাটিন কারণ কি বলা হয়, এই যৌগটাতে আমাদের এই স্কোয়ার প্ল্যানার যৌগটাতে ক্লোরিন গুলো একই দিকে থাকে, তাই জন্য সিস বলা হয়, সিসপ্ল্যাটিন। দেখো সিসপ্ল্যাটিন এর যদি আমরা মানে IUPAC নাম করি তাহলে আগে ওর জারণ সংখ্যাটা বের করে নিই, এটার X ধরি, অ্যামোনিয়া তো আমাদের 0 হয় প্রসম যেহেতু, আর Clটা -1 করে -2, তাহলে X = +2, তার মানে এটা আমরা বলতে পারি এই ডাইঅ্যামিন ডাইক্লোরিডো প্ল্যাটিনাম 2। ঠিক, তারপরের কোশ্চেনটা দেখো যে I3- গঠন করা সম্ভব হলেও F3- গঠন করা সম্ভব হয় না, কারণ দেখো I3- এর গঠনটা দেখি। I3- মানে কি, আসলে I অ্যান্ড I2-, তাহলে এইটাকে আমরা এইভাবে করে দেখেছি যে এইটা ওর তাদের জিওমেট্রি হয়, যার কি আমাদের এই যে TBP স্ট্রাকচারের মধ্যে 3টে কি ইকুইটোরিয়ালে লোন পেয়ার থাকে আর এই অ্যাক্সিয়াল বরাবর I থাকে, এবং এটা কি sp3 ডিহাইব্রিডাইজেশন করে। ঠিক, তার মানে এইরকম জিওমেট্রি অ্যাটেন্ড করার জন্য বা I3- গঠন করার জন্য ডি অরবিটাল থাকাটা আবশ্যিক, কিন্তু যেটা কি ফ্লুরিনের মধ্যে নেই। ফ্লুরিনের বাইরের কক্ষপথের ইলেকট্রনিক কনফিগারেশন কি 2s2 2p5, ওর কিন্তু 2d বলে কোনো কিছু হয় না বা বাস্তবে অস্তিত্ব নেই, তাই জন্য ওর যেহেতু এনার্জেটিক্যালি অ্যাক্সেসিবল ডি অরবিটাল নেই, ও কিন্তু মিনিমাম যে দুটো সমযোজী বন্ধন করতে হবে তার জন্য দুটো ইলেকট্রনকে ও কি দুটো আনপেয়ার ইলেকট্রন করতে পারবে না, তার মানে ও কিন্তু এই ধরনের F3- গঠন করতে পারবে না। ঠিক, তারপরের কোশ্চেনটা খুব খুব মানে আসে আমাদের পরীক্ষায়, এই কোশ্চেনটা দেখো KHF2 লবণের অস্তিত্ব আছে কিন্তু KHCl2 বা KHI2-র অস্তিত্ব নেই, কারণ দেখো KFটা সাধারণত K+ আর F- এ ভাঙে, এই F- HF-এর সাথে এত সুন্দর হাইড্রোজেন বন্ডিং করতে পারে যে HF- এই পুরোটাই একটা আয়ন হিসেবে থেকে যায়, HF2- এরকম একটা আয়ন হয়ে থেকে যায়, আর K আলাদা থাকে K+, তাহলে KHF2 হয়ে থেকে যায়।
কিন্তু এই জিনিসটাই কিন্তু বাকিগুলো সিএল বা আয়োডিনের বেলায় এত ভালো হাইড্রোজেন বন্ডিং হবে না, বা প্রায় হয় না বললেই চলে। তাই জন্য ওদের ক্ষেত্রে কি এরকম KCl2 বা KHI2 তৈরি হবে না। Mn2+ অপেক্ষা আয়রন 2+-এর আয়নীয় ব্যাসার্ধ কম হওয়ার কারণ দেখো, Mn2+ আর আয়রন 2+ এরা দেখো Mn2+ আর আয়রন 2+-এ ওদের বাইরের কক্ষপথে ইলেকট্রনটা একটা জাস্ট বাড়ে। দেখো Mn2+-এর বাইরের কক্ষপথে থাকে 3d5, আর আয়রন 2+-এর বাইরের কক্ষপথে থাকে 3d6। বাট Mn2+-এর ভেতরে নিউক্লিয়াসে 25টা প্রোটন থাকে, কিন্তু আমাদের আয়রনের ভিতরের কক্ষপথে কি 26টা প্রোটন থাকে। এই 26টা প্রোটনের জন্য যেহেতু ওদের এক্সট্রা কোনো শেল অ্যাড হয় না, বাইরের আউটার অরবিটালে কোনো এক্সট্রা শেল অ্যাড হয় না, ও কি করে ওদের বাইরের শেলটাকে আরও বেশি পরিমাণে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারে। এই অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয় কার ক্ষেত্রে? আয়রন 2+-এর ক্ষেত্রে, যেহেতু কি বেশি সংখ্যক প্রোটন থাকে, তাই জন্য ওদের আয়নীয় ব্যাসার্ধটা কি হয়ে যায়, Mn2+-এর চেয়ে কম হয়ে যাবে। ঠিক, তারপরে দেখো কি বলেছে, H2O H2S আর H2Ac-র মধ্যে ওদের বন্ড অ্যাঙ্গেলের ক্রম যদি বের করি আমরা, H2O-তে সবচেয়ে বেশি বন্ড অ্যাঙ্গেল হয় আর H2Ac-তে সবচেয়ে কম হয়। এর কারণ যদি দেখি, একটা আমরা স্ট্রাকচার এঁকে দিচ্ছি, দেখো H2O মলিকুলটা দেখতে এইরকম হবে। দেখো H2O-র মধ্যে যে O আর H এর মধ্যে যে আমাদের সমযোজী বন্ধনে আবদ্ধ যে দুটো ইলেকট্রন পেয়ার থাকবে, যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা অনেকটা বেশি, তাই কি করবে, ও এই পেয়ারটাকে কি নিজের দিকে টেনে নেবে। এই বন্ডের ক্ষেত্রেও তাই হবে। তাহলে এই কাছাকাছি থাকা যে ইলেকট্রনগুলো, ওরা কি একে অপরের উপর রিপালশন করবে, ইলেকট্রন রিপালশনের জন্য এরা দুজন দূরে সরে যাবে, তাহলে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে। এবার এইচটা যদি আমরা অক্সিজেন না হয়ে সালফার হতো বা সেলেনিয়াম হতো, এটা আস্তে আস্তে কি হচ্ছে, ওদের ইলেকট্রোনেগেটিভিটিটা কমে যাচ্ছে, আবার অপরপক্ষে ওদের বন্ড লেন্থটাও বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে, ওরা এত কাছাকাছি আসবে না। তাহলে কি হবে, ইলেকট্রনগুলো আরেকটু দূরে দূরে থাকবে, তাহলে ওদের মধ্যে রিপালশনটা অত বেশি হবে না, তাহলে ওরা আরও কাছাকাছি চলে আসতে পারবে। এই কাছাকাছি আসার জন্যই কি ওদের বন্ড অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কী হয়ে যাবে, কমে যাবে এবং 90-র কাছাকাছি চলে আসতে শুরু করবে। ঠিক, তাহলে দেখো তারপরে কি বলেছে, অপলয়ন কাকে বলে। সাধারণত এই দেখো অপলয়নটা আমাদের আমাদের কোনো একটা সদ্য প্রস্তুত যদি কোনো অধক্ষেপ থাকে, তার মধ্যে তৃতীয় একটা কোনো পদার্থ দিলে ওই অধক্ষেপটা যদি কলয়েডে পরিণত হয়ে যায়, ওই ঘটনাটাকেই বলি আমরা অপলয়ন। আর এই তৃতীয় পদার্থটাকেই আমরা বলবো অপলয়ক বা পেপটাইজিং এজেন্ট। সাধারণত আমরা আজকে শুরুতেই একটা এক্সাম্পল করেছিলাম, ফেরিক হাইড্রক্সাইডের তুমি কেলাস অধক্ষেপের মধ্যে যদি FeCl3 দাও, তাহলে শুধুমাত্র Fe3+টাকে ওরা শোষণ করে। এই যে কমন আয়ন থাকার জন্যই এটা স্পেশালি হয়। এই শোষণ করার পরে ওরা কি হয়ে যাবে, 3+ হয়ে যাবে। তাহলে আর অধক্ষেপগুলো দেখো, প্রত্যেকটা 3+ যদি হয়, একই সম আয়ন পরস্পরকে কি বিকর্ষণ করবে, তাহলে কি ওরা দূরে চলে যাবে এবং কলয়েড তৈরি হবে, মানে অধক্ষেপ থেকে কলয়েড তৈরি হলো। দেখো তারপরে বলেছে যে খাবার লবণ আর ফটকিরির মধ্যে কার তঞ্চনের ক্যাপাসিটি বেশি থাকবে, মানে কাকে দিয়ে আমরা বেশি ভালো জলের পরিশোধন করতে পারবো। দেখো সাধারণত ফটকিরি দিয়েই করা যায় বা ফিটকিরি দিয়ে করা যায়। ফিটকিরি স্ট্রাকচার এটা, দেখো ফিটকিরি থেকে কতগুলো আয়ন পাবো, দেখো K+, SO4 2-, Al3+, SO4 2-, আর জল তো থাকবেই। আর খাদ্য লবণে সাধারণত NaCl থাকে, দুটো আয়ন থাকে। আর Na+-এর দেখো Na+1+ হয়, Cl1- হয়। যে আমাদের মানে খাবারের মধ্যে যে মানে খাদ্য জলে যে কণাগুলো থাকবে, যে সেগুলো যদি কোলয়েড কণাগুলো যে ধনাত্মক বা ঋণাত্মক যেই আধানেই আহিত হোক না কেন, যেহেতু ফিটকিরিতে দেখো ধনাত্মক আধান হলেও এটা 3+ রয়েছে, আর ঋণাত্মক আধান হলেও এটা SO4 2- রয়েছে, তাহলে ওরা কি সবচেয়ে সুলজা-হার্ডির সূত্র অনুযায়ী এদের তঞ্চন প্রবাবিলিটি কী হবে বা তঞ্চন ক্ষমতা কী হবে, NaCl-এর থেকে অনেক বেশি হবে। তাই জন্য ফিটকিরিকে কি আমরা বেশি মানে ভালো পরিশোধনের জন্য ব্যবহার করতে পারবো। তারপরে দেখো ফেনাতে কি বলেছে, বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা কি। বিস্তার মাধ্যম ফেনাতে সাধারণত তরল হয় আর বিস্তৃত দশা গ্যাস হয়। তারপরে দেখো কি বলেছে প্রশ্নটা, আমাদের একটা পদার্থের নাম করো যা AgCl এর কেলাসে অশুদ্ধি রূপে যোগ করে ক্যাটায়নজনিত শূন্যতা সৃষ্টি করে। সাধারণত CdCl2 এই কাজ করে। দেখো AgCl এর কেলাসটা এরকম দেখতে হয়, Ag+Cl-, Ag+Cl-, এটা অনেকটা জুড়ে রয়েছে। এবার আমি CdCl2 দিয়ে ড্রপ করলে আমাদের কি হয়, দুটো Ag-কেও বের করে দেয় আর একটা Cd2+ ওর মধ্যে ঢুকে যায়। না হলে দেখো দুটো Ag-কে যদি না বার করতো, তাহলে কিন্তু ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন থাকতো না। Cd হয় 2+, দেখো একটা Ag-কে এখান থেকে বের করে দিয়ে Cd2+ হয়ে গেল, আর সেম সংখ্যক আরেকটা যদি একটা Cd ঢোকে, তাহলে আরেকটা Ag-কেও বের করে দেবে, কারণ এটা 2+, নাহলে কি ইলেকট্রিক্যাল ইমব্যালেন্স হয়ে যাবে। তাহলে এই ধরনের দেখো একটা কি ক্যাটায়নিক ভ্যাকেন্সি বা ক্যাটায়নিক শূন্যতা সৃষ্টি করবে। ঠিক,
দেখো তারপরের কোশ্চেন কি বলেছে, একটা দাবকের মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক বা এটাকে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টও বলা হয়। দেখো এটা কাকে বলে, সাধারণত আমরা জানি রাউল্টের সূত্র থেকে ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম, এটাই হলো আমাদের মোলার হিমাঙ্ক অবনমন ধ্রুবক। দেখো এটা কি আমাদের মোলালিটি আর এটা কি আমাদের হিমাঙ্কের অবনমন, তাহলে এই মোলালিটিকে যদি 1 করে দিই তাহলে এটা আমাদের কি মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক হয়ে যাবে। তার মানে আমরা কি বলতে পারি, একক মোলাল গালত্বের বা মোলাল গালত্বের দ্রবণের তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজী অনুদ্বায়ী কঠিন দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে হিমাঙ্কের যে অবনমন ঘটবে সেটাই কি হয়ে যাবে আমাদের মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। ঠিক, তারপরে দেখো কি বলেছে, আপেক্ষিক পরিবাহিতার ইউনিট। আপেক্ষিক পরিবাহিতা মানে কি, কাপ্পা ইকুয়ালস টু 1/r L/a। এই অনেকে 1/rটাকে শুধু এল দিয়েও লেখে পরিবাহিতা, তো আমরা যেহেতু ইউনিট বের করবো ওই জন্য ডাইমেনশনটা ঠিক করে লিখলাম। দেখো 1/r, আর মানে কি ওহম ইনভার্স, আর L/a মানে সেন্টিমিটার ইনভার্স, আমরা সিজিএসে করলাম ওহম ইনভার্সকে মৌ বলা যায়। ঠিক, তারপরে দেখো বলেছে যে একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার সমীকরণ লিখতে বলেছে। দেখো এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, যদি এটা দ্বিতীয় ক্রম হয় তাহলে রেট ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট কে ইন্টু a⁴2। এবার এটার যদি রেট ইন্টিগ্রেটেড রেট ল করো, এটাকে যদি সাজিয়ে তুমি ইন্টিগ্রেশন করে ও রেট লটা করো, মানে ডিফারেন্সিয়াল ফর্মের ইন্টিগ্রেশন করে তুমি যদি রেট ল পারো দেখো তাহলে এইটা পাবে। ঠিক, তারপরে দেখো তারপরের কোশ্চেনটা একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে একটা অঙ্ক। দেখো বলেছে ক্যাডমিয়াম সালফেট দ্রবণযুক্ত একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের সঙ্গে 100 ভোল্ট 100 ওয়াট 110 ভোল্ট একটা ভাস্বর বস্তু, মানে ওটা একটা লাইটস মানে আমাদের সোর্স একটা, ওইটা শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে। ঠিক আছে, মানে যুক্ত করা আছে 10 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছে, ক্যাডমিয়ামে কত ভর তড়িৎ দ্বারে সঞ্চিত হবে। দেখো সাধারণত আমরা জানি আমাদের ভোল্ট দিয়ে দিয়েছে, আমাদের পাওয়ার দিয়ে দিয়েছে, আমরা এটা জানি যে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কি ভোল্ট স্কোয়ার ডিভাইডেড বাই পাওয়ার, এটা করলে তুমি দেখো রেজিস্ট্যান্স পেয়ে গেলে। আবার আমরা এটাও জানি ওহমের সূত্র থেকে ভি ইকুয়ালস টু আইআর, সেখান থেকে তুমি প্রবাহ মাত্রা আই পেয়ে গেলে। দেখো এবার আমরা জানি টোটাল তড়িৎ সমান সমান কি কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি, সেখান থেকে তুমি টোটাল তড়িৎ, দেখো টাইমটা তোমার আওয়ারে ছিল তুমি সেকেন্ডে কনভার্ট করে নিলে, তারপর তুমি কুলম্বে পেয়ে গেলে, কারণ কি অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড ইকুয়ালস টু কুলম্ব। এবার দেখো ক্যাডমিয়াম সালফেটে ক্যাডমিয়াম কি 2+ হয়ে আছে, তাহলে ক্যাডমিয়াম 2+টা ক্যাডমিয়াম হয়ে অধক্ষেপ পড়বে, তাহলে এই ক্যাডমিয়ামের যদি আমরা তুল্যাঙ্ক ভর বের করি দেখি এটা পেয়ে যাব। ঠিক, তারপরে দেখো তার মানে আমরা জানি 1 ফ্যারাডে যদি তড়িৎ চালনা করা হয় তাহলে তুল্যাঙ্ক পরিমাণ 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ জমা হয়, তার মানে 1 গ্রাম তুল্যাঙ্ক মানে তোর এটা, তাহলে দেখো 1 ফ্যারাডে মানে 96,500 কুলম, তাহলে এটার থেকে এত যদি পেয়ে যাই তাহলে আমাদের এই যে এত কুলম পাঠালাম তাহলে সেখান থেকে কত পাবো, দেখো আনসারটা পেয়ে গেছি, তাহলে এতটা পদার্থ কিন্তু আমাদের ক্যাথেডে জমা হবে। ঠিক, তারপরে দেখো কি বলেছে যে এ থেকে বি একটা প্রারম্ভিক গাঢ়ত্ব দ্বিগুণ করেছি, তাহলে বিক্রিয়ার মানে প্রারম্ভিক গাঢ়ত্ব দ্বিগুণ করলে প্রারম্ভিক বিক্রিয়ার হার অর্ধেক হয়ে যায়, তাহলে বিক্রিয়ার ক্রম কত, ধরো ধরে নিলাম রেট ইকুয়ালস টু কে ইন্টু a⁴n, আমরা এনটা জানি না কত ক্রমের বিক্রিয়া। এবার ধরো এটা চেঞ্জ করে এটাকে 2a করলাম, তাহলে কি রেটটাও চেঞ্জ হয়ে গেছে, রেট প্রাইম হয়ে গেছে, আর এটা a প্রাইম হয়ে গেছে, তাহলে ওর জায়গায় আমরা কি লিখতে পারি 2a⁴n, তাহলে এটাকে সাজিয়ে লিখলি 2টাকে বার করে দিয়ে 2⁴n কে a⁴n। ঠিক, এবার দেখো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমাদের বলেছে কি এই রেটটা কি হবে, আগের রেটের অর্ধেক হয়ে যাবে, তাহলে রেট প্রাইম ইকুয়ালস টু হাফ ইন্টু প্রিভিয়াস রেট, তাহলে ওদের মানগুলো বসিয়ে দিলাম। দেখো 2 এই যে হাফটাকে কি লেখা যায় 2⁴1। ঠিক, তাহলে কি এন এর মান কত হয়ে যাবে 2⁻⁻1, হাফটাকে লেখা যায় 2⁻⁻1, তাহলে n ইকুয়ালস টু -1। ঠিক, প্রমাণিত হয়ে গেল আমাদের ক্রমটা কত, প্রমাণিত না আমাদের আনসারটা বেরিয়ে গেল, আমাদের ক্রমটা কত, এটা -1 ক্রমের বিক্রিয়া। এটা বলেছে ক্রিপ্টনের একমাত্র হ্যালাইডটি কোনটি, দেখো ক্রিপ্টন ডাইফ্লোরাইড হলো ক্রিপ্টনের একমাত্র হ্যালাইড, এটা অনেকভাবে প্রস্তুত করা যায়, তার মধ্যে একটা হলো ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেথড। এই ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেথডে ক্রিপ্টন আর ফ্লুরিনকে 1:2 বা 2:1 এই অনুপাতে যদি মিশিয়ে দাও, 1:2 বা 1:1 এই অনুপাতে মিশিয়ে দিলে 40 থেকে 60 বার প্রেশারে যদি তুমি রাখো তাহলে KrF2 তৈরি হয়ে যাবে, মানে ক্রিপ্টন ডাইফ্লোরাইড তৈরি হয়ে যাবে। ঠিক, তারপরে বলেছে দেখো H2SO4 এর অ্যাজ এ নিরোধক হিসেবে এবং কি অনুঘটক হিসেবে ওর বিক্রিয়া লিখতে বলেছে। দেখো নিরোধক হিসেবে আগে লিখি, দেখো যে কোনো অ্যালকোহলকে যার আলফা কার্বনে হাইড্রোজেন আছে তাকে তুমি যদি বেশি টেম্পারেচারে 170 ডিগ্রি টেম্পারেচার আর কনসেন্ট্রেটেড অ্যাসিড দাও, ও কী করে জল নিরোধন করে দেয়, এইচ আর এইচ বের করে দিয়ে আমাদের কি করে দেবে, এটা অ্যালকিন বানিয়ে দেবে। আবার দেখো সেই ফর্মিক অ্যাসিড বা যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড থেকেও জল বের করে দিয়ে দেখো শুধুমাত্র বাকি পার্টটা ফেলে রাখবে।
আর এবার দেখি একটা কি অনুঘটকীয় ধর্ম। দেখো বেনজিন বা এই ধরনের কোনো অ্যারোমেটিক যৌগের মধ্যে তুমি যদি নাইট্রেশন ঘটাতে যাও, আমরা সাধারণত মিক্স অ্যাসিড ইউজ করে থাকি, HNO3 অ্যান্ড H2SO4। তো মিক্স অ্যাসিডে HNO3 তো NO2 প্লাসের যোগান দেয়, কিন্তু H2SO4টা কী করে, এই বিক্রিয়া কিন্তু ক্যাটালিস্ট হিসেবে, অনুঘটক হিসেবে কাজ করে, ঠিক। তারপরে দেখো কি বলেছে যে ওলিয়াম কোনটি এবং তার সংকেত লিখতে বলেছে। দেখো ওলিয়াম H2O7, H2S2O7, এটাকে ওলিয়াম বলে, যেটাকে পাইরো ডাইসালফিউরিক অ্যাসিডও বলে বা পাইরোসালফিউরিক অ্যাসিডও বলে, ঠিক। পাইরোসালফিউরিক অ্যাসিড, যেটার নাম ওলিয়াম, এটা তার স্ট্রাকচার। Thank you guys for watching the video. Please like, share and subscribe. If any doubt arises, please comment.